নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাস্ট কয়েক ঘন্টায় আপনারা হয়তো দেশ বিদেশের বিভিন্ন নিউজ পোর্টালে, নিউজ চ্যানেলে দেখে নিয়েছেন হেডলাইন হিসেবে যে ডোনাল্ড ট্রাম্পকে অ্যাসাসিনেট করার অর্থাৎ হত্যা করার টোটাল প্ল্যানিং তৈরি করে নিয়েছে ইরান এবং সেই অনুযায়ী কাজ করতেও শুরু করে দিয়েছে এবং মোসাদ মাঝখানে চলে এসেছে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচানোর জন্য। এই টোটাল ব্যাপারটা কি ডোনাল্ড ট্রাম্প নিজেও বলতে শুরু করে দিয়েছেন, সাংবাদিক সম্মেলন করছেন, পোস্ট করতে শুরু করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের ওপর টার্গেট করা হচ্ছে, তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। তো টোটাল ব্যাপারটা ডিকোড করা খুব জরুরি, কারণ পৃথিবীর অন্যতম হাইলি প্রোটেক্টেড ইন্ডিভিজুয়াল তার অ্যাসাসিনেশনের কথা বলা হচ্ছে। এ কারণে এই ঘটনা গোটা পৃথিবীর যে জিওপলিটিক্যাল স্টাডি সেখানে অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে ওঠে। দেখুন, এই অবধি যা জানা যাচ্ছে তা হচ্ছে ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা যার নাম মোসাদকে মানা হয় পৃথিবীর সব থেকে সেরা গুপ্তচর সংস্থা। আমেরিকা হোক, রাশিয়া হোক, চীন হোক, যে কোনো দেশের গুপ্তচর সংস্থার থেকে সেরা হচ্ছে মোসাদ। এটা কেন মানা হয় মোসাদ লাস্ট এতগুলো বছরে এমন একের পর এক অবিশ্বাস্য রকম কাজকর্ম করেছে যাতে করে মোসাদকে নাম্বার ওয়ানের তকমাটা সারা পৃথিবী দিতে বাধ্য হয়েছে। আমরা রিসেন্ট টাইমে দেখলাম না যে মোসাদ কল ট্যাপ করে নেবে এই ভয় যারা হেজবোল্লার জঙ্গি গোষ্ঠীতে আছে, সেই হেজবোল্লা নেটওয়ার্কের জঙ্গিরা লোকেরা তারা ফোনের ব্যবহার বন্ধ করে দেয় যে ভাই ফোন ব্যবহার করব না, মধ্যযুগে ফিরে যাব, ফোন ব্যবহার করলে ইসরায়েল ঠিক ট্যাপ করে নেবে। কারণ মোসাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, টেকনিক্যাল ডিপার্টমেন্ট এতটা স্ট্রং, ওরা টেকনোলজি সুপার লেভেলে বানায়, যে কোনো কিছুকে হ্যাক করে নিতে পারে। আর দুই, প্রত্যেক গোষ্ঠীর মধ্যে ওদের কোনো না কোনো স্পাই গিয়ে ঢুকে বসে থাকে। এবার আমরা দেখলাম যে হেজবোল্লার যে জঙ্গি গোষ্ঠীর লোকেরা তারা পেজার ইউজ করতে শুরু করলো, যেটা অনেক সেফ সিকিওর, ফোনের মতো ট্যাপ করা যাবে না। সেই পেজার জঙ্গি গোষ্ঠীর লোকেদের পকেটে, হাতে এসবই থাকবে। ফোন আমরা পকেটে রাখি বা হাতে রাখি। যে যেখানে দাঁড়িয়েছিল, কেউ বাজারে, কেউ ঘুমোচ্ছিল, কেউ ঘুরছিল, পকেটে পেজার ছিল, দেখলাম আমরা কি বছর আগে জাস্ট একসঙ্গে বাস্ট করলো এবং প্রত্যেকটা পেজার এক একটা বোম হয়ে গেল। তো জঙ্গি গোষ্ঠী অটোমেটিক উড়ে গেল, তারা মারা গেল, আহত হলো পেজার বাস্টে। এবং এখন হেজবোল্লা জঙ্গি গোষ্ঠী পুরো মধ্যযুগীয় কায়দায় প্রাচীন যুগে ফিরে গেছে, চিঠি লিখে লিখে কাজকর্ম করে। তাদের নেটওয়ার্কের কমিউনিকেশন কতটা স্লো হয়ে গেছে ভাবুন, যে ভাই স্লো কাজ হবে তবু ভালো, পেজার মানে ইলেকট্রনিক কিছু হাতই দেব না। যখন জানা গেল যে কি করে এই ঘটনা ঘটলো না, এই যে হেজবোল্লা এরা পেজার যখন ইউজ করতে শুরু করলো, তো মোসাদ কি করেছে তার আগে না, এরা পেজারটা কিনবে কোথা থেকে? পৃথিবীর কোনো একটা কোম্পানি থেকে। তাহলে চ্যানেল লাগাও, এরা কোথা থেকে পেজার কিনছে। এবার এই যে পেজারগুলো এরা কিনবে, আগে থেকে 2-2.5 বছর আগে থেকে ইসরায়েল নিজেরা ইনভেস্ট করে $1 বিলিয়ন বিদেশে, ইসরায়েলে যদি কোনো পেজার কোম্পানি থাকে, হেজবোল্লা তো আর বোকা না, ইসরায়েল থেকে তো কিনবে না, বেনামে বিদেশে $1 বিলিয়ন টাকা ইনভেস্ট করে পেজার কোম্পানি ইসরায়েল তৈরি করে রেখেছিল। যেখানে ইসরায়েলের ক্ষতি হচ্ছিল ওই কোম্পানি থেকে কোনো বিজনেসের প্রফিট নেই। সেই কোম্পানি অন্য আর একটা দেশের কোম্পানির সঙ্গে একটা টাই আপ করে। মানে ইসরায়েল প্রথমে তো নিজের মাটিতে রাখলো না, বিদেশে। পুরোপুরি তো ইসরায়েলের গভর্নমেন্টের কোনো কানেকশনও নেই, কোনো ব্যক্তির কানেকশন। দ্বিতীয়ত সেই কোম্পানির ওপরও সন্দেহ আসতে পারে, তাই সেই কোম্পানি অন্য একটা কোম্পানির সঙ্গে টাই আপ করছে পিছনে, ব্যাকএন্ডে, যে আপনারা ডিল নিন, আমরা থার্ড পার্টি হিসেবে আপনাদের এই জিনিসগুলো তৈরি করে দিয়ে দেবো। এবার সেই কোম্পানির সঙ্গে মোসাদের ডিল হলো,
সরি মোসাদ নয়, হেজবোল্লার ডিল হলো যে আমরা আপনাদের কোম্পানি থেকে 3000 পেজার নেব। আর প্রত্যেকটা পেজারের ভিতর যে কোম্পানির সঙ্গে অ্যাকচুয়াল ডিল হয়েছে সেই কোম্পানিরও চোখে ধুলো দিয়ে একটা করে চিপ ভরে দেয় মোসাদ। মোসাদের যারা টেকনিশিয়ান সায়েন্টিস্ট ছিল তারা সেই পেজার যে কোম্পানির সঙ্গে ডিল হয় সেই কোম্পানির হাত থেকে যায় হেজবোল্লার হাতে এবং নির্দিষ্ট সময় বাস্ট করে। তো এই মারাত্মক লেভেলের প্ল্যানিং হেজবোল্লাহ কোনো একটা কোম্পানিকে বরাত দেওয়ার আগে খোঁজ নেয়নি, তারা খুঁজে পায়নি। যে কোম্পানিটা সামনে থেকে বরাত নিল তাদের কোম্পানিরও টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট সবাই ছিল, তারা পর্যন্ত জানতে পারলো না তাদের পেজারের মধ্যে চিপ লাগিয়ে দিচ্ছে তাদের সহযোগী যে সংস্থাটা তাদের সঙ্গে কাজ করছে। তাহলে সেই কোম্পানির ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানদের বোকা বানাচ্ছে। তাহলে মোসাদের ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানরা কোন লেভেলের বুদ্ধি ধরে? তো এটা মোসাদ, এই ডিপ লেভেল প্ল্যানিং ওরা করে। এরকম তো মোসাদের সম্পর্কে কেস স্টাডি করতে গেলে 100টা রিসেন্ট টাইমের ঘটনা চলে আসবে। তো মোসাদ সেই জন্য সারা পৃথিবীতে খ্যাত, তাদের ইন্টেলিজেন্স এবং টেক সুপ্রিমেসির জন্য। এই মোসাদ ইউএসএ কে সতর্ক করে যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক করা হচ্ছে। কারা ছক করছে? ইরান ছক করছে। এবার আপনার মাথায় প্রথমেই যেটা আসতে পারে, স্যার এরকম কেস নয় তো যে ইরান হয়তো সব ছকই করেনি, পুরোটাই ইসরায়েল বানিয়ে একটা গল্প দিয়ে দিয়েছে আমেরিকাকে, যাতে আমেরিকা রেগে মেগে গিয়ে ইসরায়েলকে আরো বম্বিং করতে থাকে, কারণ ইরানকে আরো বম্বিং করতে থাকে, কারণ ইসরায়েলেরই তো মেন ইচ্ছে যে ইরান আরো ধ্বংস হোক। হতে পারে, কিন্তু এর সম্ভাবনা খুব কম। কারণ মোসাদের যে সারা পৃথিবীতে রেপুটেশন আছে, মোসাদের সেই রেপুটেশনকে জলাঞ্জলি দিয়ে যে মোসাদ কোনো জায়গায় ইন্টেল দিচ্ছে তার মানে সেটা ঠিক হবেই হবে, সারা পৃথিবী যেটা মনে করে। একটা কিছু টার্গেট অ্যাচিভ করার জন্য ইসরায়েল মোসাদের লং স্ট্যান্ডিং আস্তে আস্তে তৈরি করা এই রেপুটেশন জলাঞ্জলি দেবে, ইউএসকে ঘোল খাওয়াবে, যে ইউএসের সাপোর্ট ইসরায়েলের এখনো বহু বহু বছর লাগবে মনে হয় না। এটা মনে হয় না ইসরায়েল এই বোকামিটা করবে। এবং সেকেন্ড কথা, আপনি যদি খেয়াল, মানে ইসরায়েল যখন ইউএসকে ইনফরমেশন দিচ্ছে নিশ্চয়ই খালি মুখের কথা বলছে না, নিশ্চয়ই কিছু দেখাচ্ছে টেক্সট, যে দেখুন এই টেক্সটটা ইরানে চলছিল, আমরা এটাকে ডিকোড করেছি, হ্যাক করেছি, এটাকে ডিকোড করলে এটা আসছে, আমেরিকাতে এই দুটো লোক ঢুকে গেছে যারা বন্দুক রয়েছে যাদের কাছে, এরা খেয়াল করে দেখুন লাস্ট 4 বার এই এলাকায় ঘুরেছে, এই হচ্ছে তার সিসিটিভি ফুটেজ। এই লেভেলে প্রমাণ না দিলে আমেরিকা বিশ্বাস করবে, এটাও অবিশ্বাস্য। প্রথম কথা। সেকেন্ড কথা, দেখুন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই, তার মৃত্যু হয়েছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ইরান ভোলেনি সেই দুঃখ। 3-4টে কারণ আছে। নাম্বার 1, যিনি সুপ্রিম লিডার, একে তো তিনি হেড অফ দ্য স্টেট, কোনো একটা দেশে গিয়ে তার রাজাকে মেরে চলে এলো। তো আপনি ভাবুন না, যুদ্ধের সময় যুদ্ধ দুটো দলের হচ্ছে, রাজাকে মেরে দিয়ে চলে এলো, তো সিম্বলিক্যালি জিতে গেল না উল্টো দিকের টিম। সেকেন্ড, ইনি যিনি হেড অফ দ্য স্টেট, তিনি কিন্তু কেবল হেড অফ দ্য স্টেট ছিলেন না, তার একটা আলাদা রিলিজিয়াস রেসপেক্ট ছিল, শুধু ইরানের নয়, সারা পৃথিবীর শিয়া কমিউনিটির মুসলিম যারা, তারা তাদের রিলিজিয়াস প্রধান হিসেবেও আয়াতোল্লাহ আলী খামেনেইকে মনে করেন। সারা পৃথিবীতে তার এই লেভেলের রেসপেক্ট শিয়া কমিউনিটির মানুষের কাছে। তো ইরানে সেই রেসপেক্টটা আরো কত গুণ সেটা বুঝতে পারছেন। যিনি কেবল রাজা নন, ইনি সন্ন্যাসী রাজা, ওই লেভেলের কনসেপ্ট আপনি যদি সনাতনের হিসেবে মোটামুটি বুঝতে চেষ্টা করেন আবেগটা। এবং থার্ড, ইরানের হাজার হাজার মানুষ মারা গেছে আমেরিকার আক্রমণে। আমেরিকার মাটিতে কিন্তু ইরান কোনো আক্রমণ করতে পারেনি, তাই তো?
এবার ইরানের মানুষের রাগ, ক্ষোভ, দুঃখ সবকিছু আছে। এই সব কিছু প্রশমিত করে দেওয়া যাবে, বদলা নেওয়া যাবে যদি আমেরিকার জাস্ট একজন ব্যক্তিকে মেরে দেওয়া যায়, যে টপ, যে হেড অফ দ্য স্টেট। গোটা ইরান উৎসবে মেতে উঠবে, এবং ইরানের যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে, মিলিটারি চালাচ্ছে, তারা দেশের মানুষকে বলে দিতে পারবে শোধবোধ হয়ে গেছে। ইরানকে পাল্টা আমেরিকায় গিয়ে আমেরিকার 6000 লোককে মেরে আসতে হবে না, যদি একটা ডোনাল্ড ট্রাম্পকে মেরে দিতে পারে। তো ইরানের জন্য কিন্তু অবশ্যই এটা প্রথম দিকের একটা টার্গেট থাকা স্বাভাবিক, ডোনাল্ড ট্রাম্পের অ্যাসাসিনেশন। আচ্ছা, অ্যাসাসিনেশন শব্দটা বারবার বলছি, স্টুডেন্টদের জন্য একবার বলে রাখি, জানে সবাই তবু। অ্যাসাসিনেশন মানে কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্বের হত্যা, এইটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসাসিনেশন। সাধারণ মানুষের হত্যা নয়, ঠিক আছে? সাধারণ মানুষের হত্যা হচ্ছে মার্ডার। তো রাজীব গান্ধীর হত্যা, ইন্দিরা গান্ধী হত্যা, এগুলো অ্যাসাসিনেশন। আমাদের ছোটবেলায় মনে আছে যে স্যারের কাছে ইংরাজি পড়তাম, তো স্যার মজা করে শিখিয়েছিলেন, বানানটা আমরা মনে রাখতে পারতাম না বলে, গাধার ওপর গাধা, তার ওপর আমি, তার ওপর জাতি। অ্যাস গাধা, তার ওপর গাধা, অ্যাস এ ডবল এস, তার ওপর আমি, আই, তার ওপর জাতি, নেশন। তো এস এস আই নেশন, অ্যাসাসিনেশন, এইভাবে মনে রাখতাম আমরা। যাই হোক, সেসব কথা এখানে বলার নয়। থার্ড যে পয়েন্টটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, আবারও কিছু একটা শেয়ার মার্কেটে গন্ডগোল চলছে। এটার সঙ্গে আমি বলছি তার কারণ, আমেরিকার তরফ থেকে সিজফায়ার এন্ড করে দেওয়া হয়েছে, এটা আবারও ডোনাল্ড ট্রাম্প শুক্রবার পোস্ট করলো। কালকে ডোনাল্ড ট্রাম্পের পোস্টটা দেখেছেন? আমি আগেও এই চ্যানেলে আলোচনা করেছি, শুক্রবার ঠিক শেয়ার মার্কেট বন্ধ হবার সময় এই ধরনের পোস্টগুলো আসে, ঠিক উইকেন্ডে আসবে। শনি রবিতে কিছু ঘটনা ঘটবে বা ঘটবে না, সোমবার মার্কেট পুরো যখন খুলবে তখন পুরো আপ ডাউন হয়ে যাবে মার্কেট। তো সেই কাণ্ড এখনো চলছে। এই সপ্তাহতেই আপনি সেম ব্যাপারটা রিলেট করতে পারবেন। এবং আপনি রিসেন্ট প্রেস কনফারেন্সটা দেখবেন, নির্লজ্জের মতো ডোনাল্ড ট্রাম্প, প্রেস কনফারেন্স নয়, ইন্টারভিউতে বলছেন যে আমার ছেলে যখন কোথাও ইনভেস্ট করে, ও খুব বুদ্ধি করে করে, ওর কাছে সমস্ত ইনফরমেশন থাকে, ইনসাইডার ইনফরমেশন থাকে। ছেলের কথা বাদ দিন, খালি ডোনাল্ড ট্রাম্প 2025-এ লাস্ট ইয়ারে সারা বছরে ট্রেড করেছেন, আপনারা তো অনেকে ট্রেডিং করেন, ডোনাল্ড ট্রাম্প ট্রেড করেছেন 21,000 বার সারা বছরে। আপনি 365 দিয়ে ভাগ করুন, মানে দিনে 85 বার করে উনি গড়ে ট্রেড করেছেন প্রত্যেক দিন। উনি নিজের হাতে তো করবেন না, ওনার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা করে দেবে। প্রেসিডেন্ট দিনে 85 বার করে ট্রেড করছে, মানে কত বিলিয়ন ডলার যে নিজের ফ্যামিলির জন্য রেখে যাবে তার হিসেব নেই, তার ইয়ত্তা নেই। আপনি ভাবুন, এটা যদি আমাদের দেশের মতো কোনো দেশে হতো, যে রাহুল গান্ধী বা নরেন্দ্র মোদী, একদম যারা মানে পুরো ন্যাশনাল স্টেজের রাজনীতিবিদ, যে দিনে 85 বার করে ইনি ট্রেড করেন, তো আমাদের দেশে আলাদা সেটা একটা আলোচনার টপিক হয়ে যেত, দিনরাত নিউজ চ্যানেলে একই আলোচনা হতো। আমেরিকাতেও হচ্ছে, মেন স্ট্রিমের আপনি নিউজ চ্যানেলগুলো দেখবেন, তারা লিখছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে এই লেভেলের দুর্নীতি স্টক মার্কেটকে কেন্দ্র করে উনি আমেরিকাতে করছেন। যাই হোক, তো এটা বললাম কারণ লাস্ট দুদিনের গোটা ঘটনাক্রম দেখছিলাম, তার মধ্যে এটা আমার আবার চোখে পড়লো, তো সেই জন্য আবার আমি আপনাদেরকে বলে রাখলাম। এবার ইউএস এর রিয়াকশন কি হতে পারে? দেখুন, ইউএস এর রিয়াকশন কি হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্পকে সত্যি সত্যি অ্যাসাসিনেট করে দেওয়া হয়। আমার ধারণা ইউএসএ অল আউট ওয়ারে চলে যাবে, কারণ পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের পক্ষে এই অপমানটা ওরা মেনে নিতে পারবে না, যে ওদের প্রেসিডেন্টকে বাইরের দেশের কেউ গিয়ে অ্যাসাসিনেট করে দিয়ে চলে এলো। ওদের কাছে কোনো অপশান থাকবে না নিজেদের ইমেজ এবং নিজেদের নাম্বার 1 পজিশন বাঁচিয়ে রাখার জন্য,
ইরানকে পুরো ধ্বংস করে দেওয়া ছাড়া, দরকারে নিউক্লিয়ার উইপেন ইউজ করা ছাড়া, এর ছাড়া কোনো অপশানই থাকবে না ওদের কাছে। ওরা বাধ্য হবে ইরানকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিতে যদি ইরান ডোনাল্ড ট্রাম্পকে অ্যাসাসিনেট করে দিতে পারে সাকসেসফুলি। ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প নিজে দেখবেন রিসেন্ট ইন্টারভিউতে বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি হচ্ছি টার্গেট নাম্বার 1, আমি ইরানের প্রথম টার্গেট। তো ডোনাল্ড ট্রাম্প নিজেও এই কথা বলছেন, তার মানে এই যে ইসরায়েলের ইনপুটটা, আমেরিকাকে যে ইন্টেলিজেন্স ইনপুট ইসরায়েল দিয়েছে, সেটাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পও চিন্তিত, যথেষ্ট আলোচনাও চলছে তার মানে ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটি নিয়ে। ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু এই কথা অন ক্যামেরা বললেন, লুকিয়ে রাখলেন না। এবং তার সঙ্গে কি শুনছি আমরা? তার সঙ্গে আমরা শুনছি আমেরিকার অফিসিয়ালি গভর্নমেন্টের থেকে যে ডোনাল্ড ট্রাম্প ইনস্ট্রাকশন লিখে গেছেন, অলরেডি লিখে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যদি অ্যাসাসিনেট করা হয় তারপর আমেরিকা কিভাবে ইরানের ওপর অ্যাটাক করবে। তো ভবিষ্যৎ খুব রিস্কি, হঠাৎ যে কোনো মিস অ্যাডভেঞ্চার ঘটে যেতে পারে এবং যে কোনো বড় কিছু পাল্টা ঘটতে পারে। এহেন অবস্থায় ইসরায়েল, আমার খুব করে যেটা মনে হয়, এর আগে আপনারা খেয়াল করে দেখুন দুবার আমেরিকা ইসরায়েল একসঙ্গে ইরানের ওপর বম্বিং করেছিল। ছোটখাটো মিসাইল অ্যাটাক বলছি না, ওই যখন একদম ফাইটার জেটের ঝাঁক ফাঁক নিয়ে এসে বম্বিং করে, ছোটখাটো মিসাইল অ্যাটাক তো রোজই চলছে। তারপর দেখুন ইসরায়েল ব্যাকফুটে চলে যায়, মেন অ্যাটাকটা আমেরিকাই চালাচ্ছে। কয়েক দিনের মধ্যে খবর পেতে পারেন, আমার যেটুকু প্যাটার্ন দেখে মনে হচ্ছে, ইসরায়েল থার্ড বিগ অ্যাটাক ইরানের ওপর করে দিয়েছে। এবং ইসরায়েলের থার্ড অ্যাটাকটার রেসপন্সে ইরান কি করবে সেটা আবার দেখার ব্যাপার, ইরানের কতটা ক্ষয়ক্ষতি হয় সেটা দেখার ব্যাপার, এবং অ্যাটাকটা আদেও হয় কিনা সেটাও দেখার ব্যাপার। আমার ধারণা হতে চলেছে, কয়েকদিন পর গিয়ে সেটা বোঝা যাবে। এবার নেক্সট ফেজে চলে আসি এই আলোচনার, সেটা হচ্ছে স্যার ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অন্যতম প্রোটেক্টেড পারসন, তাকে অ্যাসাসিনেট করা কি সম্ভব নাকি ইরানের পক্ষে? দেখুন, ডোনাল্ড ট্রাম্পকে যারা সিকিউরিটি দেন তাদেরকে বলা হয় সিক্রেট সার্ভিস এজেন্ট। তো আমেরিকার এলিট ফোর্স সিক্রেট সার্ভিস, তারাই আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করেন। তাদের আলাদা আলাদা লেয়ার আছে, তাদের কার্যপদ্ধতি আছে, হাইলি ট্রেন্ড, তাদের কাছে মানে মারাত্মক মারাত্মক অস্ত্রশস্ত্র থাকে, সব মানছি। আপনাদের মনে আছে এই যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন না সেকেন্ডবারের জন্য, তার আগে যখন ইলেকশনের ক্যাম্পেইন চলছিল সেই সময় একজন ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে এবং ডোনাল্ড ট্রাম্পের কানে লেগে বেরোয় গুলিটা, কানের পাশ দিয়ে না, কানে লেগেছিল, কান থেকে রক্ত বেরিয়ে গেছিল সঙ্গে সঙ্গে, দিয়ে গুলিটা বেরিয়ে যায়, মনে আছে? তাহলে সিক্রেট সার্ভিস তো তখনও ছিল। হ্যাঁ, তখন উনি প্রেসিডেন্ট না, বাট এক্স প্রেসিডেন্ট, উনি আরও আগের একবার প্রেসিডেন্ট হয়ে গেছেন, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট পরের বারের জন্য, ইলেকশন ক্যাম্পেনে রয়েছেন, তো ওই লেভেলেরই সিকিউরিটি রয়েছে না, সেই সিকিউরিটিও তো ব্রিচ হলো, আমরা দেখলাম। হ্যাঁ, আমি জানি কমেন্টে আবার অনেকে আপনারা বলতে পারেন যে কানে না লেগে জাস্ট 2 ইঞ্চি এদিকে লাগলেই স্যার ঠিকঠাক হতো, সারা পৃথিবীতে এত যন্ত্রণা আর থাকতো না। কারণ মৃত্যু কামনা করা উচিত না, করব না সেটা। এটুকুই কামনা করব যে আমেরিকানরা পরের ভোটে নিজেদের ম্যাচিউরিটির পরিচয় দিয়ে একজন ম্যাচিওর্ড লিডারকে নিজেদের প্রেসিডেন্ট হিসেবে চুজ করবে, এটুকুই বলবো, এটুকুই কামনা করব। তো এটা তো গেল রিসেন্ট টাইমে, আপনাদের সবার মনে থাকবে। ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই না, আমেরিকাতে 4 জন প্রেসিডেন্ট অ্যাসাসিনেট হয়েছেন অলরেডি। 1865 প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, এনার নাম নিশ্চয়ই অনেকেই শুনেছেন। 1881 প্রেসিডেন্ট গারফিল্ড। 1901 প্রেসিডেন্ট ম্যাকিনলে। 1963 প্রেসিডেন্ট কেনেডি, জন এফ কেনেডি, এনার নামও নিশ্চয়ই অনেকেই শুনেছেন। প্রথম আর শেষজন খুবই বিখ্যাত মানুষ। এই 4 জন আমেরিকান প্রেসিডেন্ট অলরেডি আমেরিকাতে অ্যাসাসিনেট হয়েছেন। 1963 পর এরকম মিসহ্যাপ
আর আমেরিকাতে ঘটেনি। কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে। ইরান খুব করে চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অ্যাসাসিনেট করার, এবং মোসাদ চেষ্টা করছে তাদের ইন্টেলিজেন্স এবং টেকনোলজিক্যাল যে সুপিরিয়রিটি তাদের কাছে আছে সেটা দিয়ে ইরানের প্রত্যেকটা ইনফরমেশনকে ট্র্যাক করে, অ্যানালিসিস করে, ডিকোড করে পেন্টাগনের হাতে, সিক্রেট সার্ভিসের হাতে পৌঁছে দিতে, যাতে করে তারা ডোনাল্ড ট্রাম্পকে সুরক্ষিত রাখতে পারে। এই হলো এখনো পর্যন্ত অবস্থা। আশা করি গোটা ব্যাপারটা যেই অ্যাঙ্গেল আমাদের বোঝার দরকার ছিল সেটুকু আমরা বুঝতে পেরেছি। এরপর রোজকার মতো নজর রাখতে হবে আমাদের কোন দিকে কি অবস্থা এগোচ্ছে। আর জিওপলিটিক্যাল ডেইলি অথেন্টিক অ্যানালিসিস উইথ আপডেটের জন্য বাংলা ভাষায় স্কিল বাংলা চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করেই রেখেছেন। যারা স্কিল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, অর্থাৎ এই চ্যানেলের মেম্বার, তাদেরকে মনে করিয়ে দিই, কারণ আর কতক্ষণ বা কত ঘন্টা থাকবে আমিও তো জানি না। আমাদের জাস্ট কালকে অ্যানাউন্স করা নতুন উদ্যোগের কথা। আপনাদের জীবনের অনেকেরই একটা ব্যারিয়ার আছে, ল্যাঙ্গুয়েজ। অনেক ইন্টারভিউ ক্র্যাক করতে পারেননি ভালো জানা সত্ত্বেও, কেবল ইংরাজি ল্যাঙ্গুয়েজে দুর্বলতার জন্য। অনেকে ইন্টারভিউ অবধি যেতেই সাহস করেননি ইংরাজিতে কথা বলতে হবে বলে। অনেকে বিজনেস কমিউনিকেশন বা নিজের কোম্পানিতে প্রমোশনও হয়তো সেইভাবে পাননি, কেবল কমিউনিকেশনটা ইংলিশে ভালো করে করতে পারেন না বলে। কাজ হয়তো আপনি অন্যদের থেকে বেটারই করেন। বিজনেসের বড় বড় ডিল হয়তো ক্র্যাক করতে পারেননি, আপনার কাছে হয়তো বেটার স্ট্যান্ডার্ড জিনিস রয়েছে কম দামে দেওয়ার জন্য, কিন্তু বড় কোনো জায়গায় রিচ করতে পারেননি কারণ সেখানে ইংরাজিতে কোঅর্ডিনেট করতে হবে বলে। তো ব্রেক দ্য ব্যারিয়ার। আর কতদিন ব্যারিয়ার থাকবে আমাদের জীবনে? আপনাদের জন্য তাই স্পোকেন ইংলিশের টোটাল যাতে আপনাদের ট্রেনিং আমরা দিয়ে দিতে পারি সেটা আমরা করে দিচ্ছি। ঠিক দেখুন, যতদিন এগোবে ভাষার ব্যারিয়ার দূর হয়ে যাবে বলেই আমার বিশ্বাস। এআই চলে এসে অনেকটা দূর করে দিয়েছে, আজকে ইজিলি ট্রান্সলেট ইত্যাদি হয়ে যায়। হয়তো আরও 10-15টা বছর লাগবে, কিন্তু ততদিন সাহেবরা যে ভাষার দাপট তৈরি করে গেছে তেতো হলেও মানতে হবে। সেটাই এখন পৃথিবীর কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। সেটাকে অ্যাভয়েড করে তো কোনো লাভ আমরা পাবো না, তাই সেটাকে শিখতে হবে। 10-15 বছর পর আশা করবো এই ঝঞ্ঝাটার থাকবে না, যে যার নিজের ভাষাতেই খালি স্কিল দিয়ে, ট্যালেন্ট দিয়ে কাজ করে নেবে এবং যোগ্য সম্মান পাবে। কিন্তু যতদিন না সেটা হচ্ছে ততদিন আমাদের ইংরেজিটা শিখতে হবে, কাজ চালাতে হবে। তো আপনাদের কোথাও আসার দরকার নেই, আপনারা বাড়িতে বসে ক্লাস করতে পারবেন অনলাইনে, নিজের স্মার্টফোন থেকে করতে পারবেন, লাইভ ক্লাস পাবেন। লাইভের টাইমে আপনি উপস্থিত না থাকতে পারলেও কোনো চিন্তা নেই, কারণ প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনারা পেয়ে যাবেন। বিশাল কিছু জেনে আসতে হবে না, একদম বেসিক থেকে ধরে আপনাদের শেখানো হবে। প্রত্যেক সপ্তাহে 2টো ক্লাস হবে, সকাল 11টা থেকে 12টা, 1 ঘন্টা। তো ওই টাইমে লাইভে না থাকলে আপনি রাতে দেখে নেবেন, সন্ধ্যাবেলা দেখে নেবেন, রেকর্ড থাকবে। মাসে 2টো করে, তো সপ্তাহে 2টো মানে মাসে 8টা ক্লাস গেল। এছাড়া মাসে 2টো এক্সট্রা জুম বা জিমিট সেশন হবে, যেখানে একদম টিচারের সঙ্গে আপনাদের কথোপকথন হবে ইংরাজিতে, ভয় কাটবে, আস্তে আস্তে বলতে শিখবেন। তো 8 আর 2 10টা সেশন হয়ে গেল মাসে। আপনাদের জন্য নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হবে যারা এই কোর্সে এনরোল করছেন তাদের জন্য। গ্রুপে আপনাদেরকে বিভিন্ন অডিও কন্টেন্ট, বিভিন্ন ভিডিও কন্টেন্ট, সহজে ইংরাজি শেখার জন্য এই সমস্ত কিছুও দেওয়া হবে স্যারের তরফ থেকে। এবং আপনাদের যাতে স্টক অফ ওয়ার্ডের কমতি না হয়, তো আপনাদেরকে ভোক্যাবও দিয়ে দেওয়া হবে গ্রুপে, ভোকাবুলারি স্ট্রং করার জন্য। গ্রামার লাগবে না, স্পোকেন ইংলিশে গ্রামারের দরকার হয় না, ভোকাবুলারি দরকার হয় স্টক অফ ওয়ার্ড বাড়ানোর জন্য। তো 8 থেকে 80 গৃহবধূ, রিটায়ার্ড পারসন, যে কেউ এই প্রোগ্রামটায় জয়েন করে নিতে পারেন। 4 থেকে 4.5 মাস লাগবে আমাদের এটাকে কমপ্লিট করে আপনাদেরকে পুরো রেডি করে দিতে। এটা আমাদের শুরু হচ্ছে 14ই জুলাই। 4 থেকে 4.5 মাস পর আপনারা এই ভিডিওটা একটু সেভ করে রাখবেন দয়া করে। এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন যে সারা জীবনে যা হয়নি স্কিল বাংলা সেটা করে দিতে পেরেছে কিনা, ইংরাজির বলার ভীতি কাটিয়ে দিতে পেরেছি কিনা আমরা। ওই কমেন্টগুলো আমার প্রাপ্তি।
4 থেকে 4.5 মাস পর আমি দেখে নেব এই ভিডিওর নিচে। ভিডিওটা প্লিজ প্রত্যেকের কাছে সেভ করে রাখবেন, কারণ আমাদের কারিকুলাম ওইভাবে তৈরি হয়, প্রত্যেকটা ইনস্টিটিউটের থেকে আলাদা হয়। ওকে, তো অল দ্য বেস্ট। আর এই কোর্সটার টোটাল ফিজ হচ্ছে 865 টাকা, মাসে মাসে নয়, এই 4-4.5 মাসের একবারের ফিজ। ভাগ করলে দেখা যাবে মাসে ওই 220 টাকা মতো পড়ছে, বাট আমরা ফিজটা একবারে নিই। তো এই সারা জীবনের একবারের ফিজ 865 টাকা। ঠিক, তো কালকে প্রচুর স্টুডেন্ট এনরোল করে নিয়েছেন আপনারা। যারা এনরোল করেছেন তারাও একবার কমেন্টে জানিয়ে দেবেন যে এনরোল করে নিয়েছি। ঠিক আছে, যারা এনরোল করছেন এখন তারাও একবার কমেন্ট করে দেবেন যে আজকে এনরোল করছি। আপনার কাছে যদি 865 টাকা থাকে তাহলে আর দেরি না করে, এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9650634247, আমার টিমকে ফোন করে নিন। ফোন করে আপনার যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে না, জিজ্ঞাসা করে নিন। জিজ্ঞাসা করে নিয়ে আমার টিমই আপনাকে হেল্প করে দেবে যে কি করে ভর্তি হতে হবে। ভর্তি হয়ে নিন। অল দ্য বেস্ট। এবং ইংরাজি অন্তত আপনার জীবনে সমস্যা হওয়া উচিত না। আপনার জীবনে অন্য কিছু সমস্যা থাকুক, ইংরাজির সমস্যা আমরা সলভ করে দিচ্ছি আজীবনের মতো।